বৈশাখের প্রখর রোদে পুড়ছে মাঠঘাট। উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। লোডশেডিং সহনীয় রাখতে এলএনজি ও কয়লা আমদানি বাড়ানোর পরিকল্পনা। নির্বিচারে বনের গাছ কেটে স্থাপনা নির্মাণ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান। অর্ধ শতাধিক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ। 4 একর বনভূমি দখলমুক্ত। এবং মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা উৎসব শুরু। সিন্ডিকেট করে দাম কমিয়ে দেওয়ার অভিযোগ কৃষকদের। উৎপাদন খরচ না ওঠায় ক্ষোভ। বাংলার সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বৈশাখের প্রখর রোদে পুড়ছে মাঠঘাট। তীব্র গরমে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। তবে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য, চড়ছে তাপমাত্রার পারদ। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। খেটে খাওয়া এসব মানুষের নাভিশ্বাস অবস্থা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশেই বিশ্রাম নেন কেউ কেউ। পিপাসা মেটাতে অনেকে ছুটছেন শরবত কিংবা ডাবের দোকানে। ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচুর গরম। গরমে অনেক খারাপ অবস্থা দেখা যাচ্ছে। উপরে রোদের তাপ, নিচে হচ্ছে যে রাস্তার তাপ। হাঁটতে গেলে ফসা পড়ছে মনে হচ্ছে পায়ের, এই ধরনের। অনেকদিন ধরে বৃষ্টিও নাই, মানে মেঘলাও হয় না, যে পরিমাণ গরম। গরমের দাপটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে কিছুদিন থেকে। গরমটা এক্সেস বেশি হয়ে গেছে, এই জন্য রোডে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। ছাতা ক্যারি করতে হচ্ছে, আবার হচ্ছে পানির বোতল ক্যারি করতে হচ্ছে। প্রায় হচ্ছে ক্লাসে যাচ্ছি তো অনেক ঘেমে যাচ্ছি। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। যেমন ক্লাসরুমে যদি আমরা যাই, গরমের কারণে ক্লাসরুমে আমাদের ব্যাঘাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। 55% আর্দ্রতা বেশি হয়, গরম অনুভূত হচ্ছে প্রচন্ড আকারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারের গরমে লোডশেডিং থাকলেও তা সীমিত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে বিদ্যুৎ ভবনে FERB আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে পর্যাপ্ত জ্বালানির যোগানে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহরে বৈষম্য না রাখার আশ্বাসও দেন উপদেষ্টা। জানান, বড় অঙ্কের বকেয়া পরিশোধের কারণে আগামী বছর ভর্তুকি কমবে বিদ্যুৎ জ্বালানিতে। দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের জ্বালানি খাত। চাহিদা আর যোগানে ব্যবধান বাড়ছে দিন দিন, যার বিরূপ প্রভাব পড়ছে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন, যানবাহন সহ যাপিত জীবনের নানা ক্ষেত্রে। সংকটের তীব্রতার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি দামের বোঝা। দেশের জ্বালানি খাতের এ দশা থেকে উত্তরণ আর আগামীর করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে জোর দিতে হবে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে। আপনারা কোনোভাবেই LNG-কে উৎসাহিত করবেন না। যদি অর্থের দরকার হয় তাহলে অন্য যে কোনো জায়গা থেকে অর্থ নিয়ে এসে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য অর্থ প্রাধিকার পাওয়া উচিত। দেশে আজ এক গভীর জ্বালানি সুবিচার সংকটের মুখোমুখি। জ্বালানি খাতের দুর্নীতি দূর করা, গণবান্ধব জ্বালানি রূপান্তর নীতির কার্যকারিতা বৃদ্ধি করা, এসবই জনগণ চায়। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে নিশ্চয়তা মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের। উপদেষ্টার আশ্বাস, এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। বাড়তি LNG আনার চেষ্টা করতেছে। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছে। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। সম্প্রতি নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা হচ্ছে নানা মহলে। এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন উপদেষ্টা। থালাও একটা যে আমরা দেশে বিনিয়োগ কোথায় বিনিয়োগ বন্ধ হলো, আর বলছি ডিসক্রিমিনেশন, কিসের ডিসক্রিমিনেশন? অথচ আমার কাছে তো বেশি দামে নেওয়ার জন্য 600-700 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, বিনিয়োগ বন্ধ হলোটা কোথায়? আমি যদি যে মোর এফিশিয়েন্ট, যার গ্যাসটা বেশি প্রয়োজন, সে তাকে যদি দিই,
এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে তাহলে এটা এখানে ডিসক্রিমিনেশনটা কোথায়? জ্বালানি উপদেষ্টা জানান, আগামীতে বাড়তি এলএনজি আনলে দাম কমিয়ে রাখার প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার কাতার সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে সুরক্ষা দেয়াল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। নগরবিদরা বলছেন, প্রাণহানির দায় এড়াতে পারে না জলাবদ্ধতা নিরসনে দায়িত্বে থাকা সিডিএ ও সিটি কর্পোরেশন সহ নানা সংস্থা। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে, বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতে ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে, বাকিগুলোতে চলছে কাজ। 19টা খাল ইতিমধ্যে আমরা ফেন্সিং দিয়ে ফেলেছি, বাকিগুলোতে আমরা ফেন্সিং দিয়েই আমরা এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, এটা ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। বাদ যদি থাকে সেগুলো তারা সরিয়ে দিবে এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্সের প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয় তাহলে বাঁশের একটা প্রিভেন্টিভ মেজার্স তারা নেবে। সবশেষ 18 এপ্রিল রাতে নগরীর চকবাজারে হিজলা খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের এক শিশু। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত এক সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর 41টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে 22 বছর আগে। এরপর গত 4 বছর আগে সরকারি অর্থায়নে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন। কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ না হওয়ায় অনেকটা ফাইলবন্দি হয়ে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদীর উন্নয়ন প্রকল্প। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে আমার দোকানপাট আছে, কোনো প্রতিবাদ? হাতের ঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্তৃপক্ষ। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ওখানকার ইলিগাল যে বিল্ডিংগুলো আছে সেগুলো অপসারণ করার এখতিয়ার সিটি কর্পোরেশনের না, এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসনের দায়িত্ব দখলমুক্ত করা এবং এই জায়গাটা একদম খাস খতিয়ানভুক্ত। সেই ক্ষেত্রে যদি কোনো রকমের কারিগরি সহায়তা লাগে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করবে। জেলা প্রশাসনের তথ্য মতে পুরাতন গোমতী নদীতে অবৈধ দখলদার রয়েছে 772 জন। সময় সংবাদ, কুমিল্লা। গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। সকালে শ্রীপুর উপজেলার তালতলী, পেলাইদ ও সাইটালিয়া গ্রামে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে যায় বন বিভাগ। এ সময় অবৈধভাবে গড়ে তোলা 56টি বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলমুক্ত করা হয় 4 একর বনভূমি। কর্মকর্তারা জানান, গত বছরের 5 আগস্টের পর এ অঞ্চলের বনভূমি দখল করে অনেক স্থাপনা গড়ে তোলা হয়েছে। নির্বিচারে কাটা হয়েছে বনের গাছপালা। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে বাকি বনভূমিও দখলমুক্ত করা হবে। 5 আগস্ট পরবর্তীকালে যে সকল স্থাপনা
অবৈধভাবে বনভূমিতে নির্মিত হয়েছে গাজীপুর জেলার সে সকল স্থাপনা উচ্ছেদকল্পে এই অভিযানটি চলমান থাকে। কালিয়াকৈর এবং শ্রীপুরের আগে ইজ্জতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতেও বন বিভাগ যদি তাদের প্রয়োজন মতো তারা যেখানে অবৈধ স্থাপনা মনে করবে সেখানে আমরা উচ্ছেদ অভিযান তাদের অনুরোধে আমরা আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করব। কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। স্টেশনে স্টেশনে আটকা পড়েছেন যাত্রীরা। রাজধানীর ফার্মগেট স্টেশনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ আছে মেট্রো রেল সেবা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ফার্মগেট স্টেশনে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু আসলে মেট্রো রেল সেবা কিন্তু বন্ধ আছে। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে 5টা থেকে 5:15 ঠিক মেট্রোর সেবাটি তাদেরকে জানানো হয় যে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ হয়ে আছে এবং এখন আর ট্রেন আসছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, তবে লাইন কিন্তু আসলে অগ্রসর হচ্ছে না। অনেকেই এখানে এসে আটকে পড়েছেন, অফিস শেষে অনেকে বাড়ি ফিরতে চাচ্ছেন, অনেকে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো রেল ব্যবহার করার জন্য ওই সময়সীমা নিয়ে আসলে এখানে এসেছিলেন, তবে এসে তারা আসলে একটা ভোগান্তিতেই পড়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ অনেকটাই এখানে কিছুক্ষণ আগে আরও অনেক মানুষ ছিল, আসলে তারা এখানে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল। বেশ ভিড় ছিল এখানে এবং তাদেরকে যারা অলরেডি ট্রেনে উঠে গেছিল, আমরা এটাও শুনেছি যে যারা ট্রেনে উঠে গেছিল তাদেরকেও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ট্রেন আসলে এখন চলাচল করছে না। আমরা জানতে চেয়েছিলাম কর্তৃপক্ষের কাছে, আমরা DTMCL এর যিনি মেইনটেনেন্সের দায়িত্বে আছেন তার নাম্বারে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে আসলে আমরা যোগাযোগ করতে পারিনি তার সাথে। তবে এখানে যারা কর্মরত আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মেইন যে লাইন, সেই লাইনের কারিগরি ত্রুটির কারণে আসলে এই সেবাটি এখন বন্ধ আছে। তারা বলছেন যে তারা যেটা আমাদেরকে বলছেন যে মেইন লাইনের বৈদ্যুতিক লাইনে আসলে কোনো সমস্যা রয়েছে এবং ঠিক কখন এটা ঠিক হবে এবং আবার মেট্রো রেল সেবা চালু হবে এটা আসলে তারা এক্স্যাক্ট বলতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা এসে তারা ফিরে যাচ্ছেন অনেকেই, এবং এর কারণে দেখা যাচ্ছে যে আমরা নিচে আমরা আস্তে আস্তে আসলে আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু যানজট বেড়ে গেছে, কারণ অনেকেই মেট্রো রেলে এসে এখানে আবার ফিরে গেছেন এবং যারা এখানে যাত্রীরা অলরেডি টিকিট কেটেছেন, একক টিকিট যারা কেটেছিলেন তাদেরকে রিফান্ড করার কথাও এখানে বলা হচ্ছে। তো সব মিলিয়ে কিছুটা ভোগান্তিতে আসলে আজকে পড়েছেন যারা মেট্রো রেলের যাত্রী তারা ছিলেন। এই ছিল আমার কাছে মেট্রো রেলের ফার্মগেট স্টেশন থেকে সর্বশেষ। মেট্রো রেল ত্রুটির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেটে। মুন্সিগঞ্জের আড়িয়াল বিল রক্ষায় ব্যবস্থা নেবে সরকার। বিলের মাটি লুট বন্ধে সার্বক্ষণিক থাকবে পুলিশ চেকপোস্ট। বিকেলে শ্রীনগরের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিল রক্ষায় গ্রহণ করা হয়েছে 700 কোটি টাকার প্রকল্প। কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন দুই উপদেষ্টা। তাদের বিভিন্ন অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন তিনি। আরউল বিলের যেন যে একটা যে বৈচিত্র্য, এইটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, এদিকে আমরা চেষ্টা করব। এই যে আপনাদের যে ছোটোখাটো দুই একটা সমস্যা আছে, এটা আমরা অবশ্যই সমাধান করে দিব। আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে, ওইটা করে দিব। আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য, ওইটা আমরা করে দিব। আরউল বিলের প্রাণ বৈচিত্র্য, পরিবেশ এগুলি রক্ষা করে, কৃষকের অধিকার রক্ষা করে, এখানে যেন কাজটা হয়, উন্নয়নটা হয় এবং প্রকৃতি পরিবেশ রক্ষা করে তারপরে হয়। বাংলার সময় আরো থাকছে। 16 বছর পর আবারও প্রাণ ফিরছে রাঙামাটি টেক্সটাইল মিলসে। নতুন করে কর্মসংস্থানের আশা, ভিন্নতা আসছে উৎপাদনে, বলছে বিটিএমসি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পাশাপাশি উচ্ছেদ হয়েছে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। দুপুরে পঞ্চগড়ে সংগঠনের গণসমাবেশে এ কথা বলেন তিনি। নুরুল হক নূর আরও বলেন,
প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শুধুমাত্র আমি ফ্যাসিবাদের পতন ঘটান এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি 3 দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে বলে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। ছাত্র জনতার আন্দোলনকালীন 2024 সালের জুলাই আগস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাকসু নির্বাচনের আগে 2024 সালের 14 ও 15 জুলাই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি উঠেছে। সকালে জেলা প্রেস ক্লাবে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভায় বিশিষ্টজনরা এ মত দেন। বক্তারা বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দর, কাস্টমস হাউস, শিপিং কর্পোরেশন, তেল পরিশোধনাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা চট্টগ্রামে অবস্থিত। দেশের সিংহভাগ রাজস্ব আয় হয় এসব সংস্থা থেকে, অথচ আর্থিক সংকট সহ নানা মামলা মোকদ্দমায় ছুটে যেতে হয় রাজধানীতে। এতে ভোগান্তি ও নানা জটিলতায় পড়তে হয়। তাই হাইকোর্ট বেঞ্চ স্থাপিত হলে মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি রাষ্ট্রীয় কাজেও গতি আসবে বলে মত বিশিষ্টজনদের। এইরকম প্রেক্ষাপটে পৃথিবীর অন্যান্য দেশে যে তারা প্রয়োজন অনুভব করে, দরকার অনুভব করে তারা সার্কিট বেঞ্চ স্থাপন করেছেন, আমাদের এখানে কেন নয়? আইনজীবীদের মাধ্যমে সংস্কার কমিশনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে যদি এগুলো পাঠান, তাহলে এটা আরো কার্যকর, তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে পারেন, নতুনত্ব আসতে পারে। আইনজীবী বন্ধুরা যারা এই দাবিটাকে প্রমোট করে সামনে নিয়ে আসবেন, আমি মনে করি এটা শুধু তাদের একার ইস্যু নয়, পুরো চট্টগ্রামের ইস্যু একটা। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে শুরু হলো ধান কাটা। বিলের সঙ্গে নৌ ও সড়ক যোগাযোগ যথাযথ না থাকায় সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি কেজি ধানে কমেছে 11 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচটুকু না ওঠায় ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কাস্তে হাতে ধান কাটায় ব্যস্ত কৃষক, বইছে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে চলে ধান কাটার এই উৎসব। এ সময় নতুন ধানের গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। এবার বিলের 6,000 হেক্টর জমিতে 42,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। তবে খালে পানি নেই, সড়ক পথেরও নাজুক অবস্থা। এজন্য কম্বাইন্ড হারভেস্টার যেতে পারছে না জমিতে। এর মধ্যে আবার সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে 11 টাকা কমে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। সরকার রেট করছে 36 টাকা কেজি, কিন্তু আমরা ঠিক মতন 36 টাকা পাইতেছি না, আমরা পাই 24 টাকা বা 25 টাকা। যারা ধান ক্রয় করে তারা একটা সিন্ডিকেট করে ফেলে এবং একটু বৃষ্টির ভাব দেখলে আমাদের ধানকে একেবারেই নিতে চায় না, সবাই তখন অস্থির হয়ে যায়, যার কারণে ধানটাকে একেবারে তারা নিম্নমানের মূল্য দিয়ে নিয়ে যায়। কর্তৃপক্ষ বলছে বিলের খাদ্যশস্য বাজারজাতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চলছে। আড়িয়াল বিলের খালটি খনন করার ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পাশেই আপনারা দেখছেন রাস্তার জন্য কিন্তু ব্রিজের কাজও চলছে। এই কাজটা শেষ হয়ে গেলে আমরা আশা করছি যে অচিরেই এই সমস্যা আসলে সমাধান হয়ে যাবে। আড়িয়ল বিল থেকে জাতীয় খাদ্য ভাণ্ডারে এবার প্রায় 26,250 মেট্রিক টন চাল যুক্ত হবার কথা রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠঘাট। উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। লোডশেডিং সহনীয় রাখতে এলএনজি ও কয়লা আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকারের। এবং নির্বিচারে বনের গাছ কেটে স্থাপনা নির্মাণ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান। অর্ধশতাধিক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ। 4 একর বনভূমি দখল মুক্ত।
এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।